নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প রক্তবীজ। নীলিমা মনে মনে ভেবেছিল চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। এর আগেও 2-4 দিন এসে দেখা করে গিয়েছিল ছোট সাহেবের সঙ্গে। আভাসে ইঙ্গিতে এটুকু স্পষ্ট করেই জানিয়েছিল মিস্টার ব্যানার্জি যে ভ্যাকেন্সি যদি হয় আর নীলিমা যদি ইন্টারভিউ পায় তাহলে চাকরিটা তারই জন্যে তোলা থাকবে। এমনকি এর আগের সপ্তাহে যখন নীলিমা রুটিন মাফিক মনে পড়াতে এসেছিল তখনও ব্যানার্জি বলেছিল, বেশি দেরি নেই আর। বড় সাহেব মিস্টার গাঙ্গুলি স্বয়ং চেষ্টা করছেন একটা ভ্যাকেন্সি তৈরি করবার জন্য। কিন্তু কোত্থেকে কি হয়ে গেল? 5 মিনিট আগেও নীলিমা ভাবতে পারেনি যে চাকরির জন্য মাসের পর মাস রোদে পুড়িয়ে জলে ভিজে এর ওর তাবেদারি করে বেরিয়েছে ও, কাউকে ঠান্ডা কথায়, কাউকে মিষ্টি হাসিতে, আর কখনো বা অনুনয়ে আবদারে মন ভুলিয়ে যে চাকরি পাবার স্বপ্ন দেখেছে ও এতদিন, তারই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ও এমনভাবে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। যথারীতি সাজগোজ করে কাঁধে ফুটফুটে সাদা চামড়ার ব্যাগ ঝুলিয়ে ও যখন বড় সাহেব মিস্টার গাঙ্গুলিকে নমস্কার করল তখন এতটুকু হাত কাঁপেনি ওর। কার্পেট বিছানো মেঝে পার হয়ে বড় সাহেবের টেবিল অবধি হেঁটে যেতে পা টলেনি একবারও। বেশ সপ্রতিভভাবেই সামনে গিয়ে দাঁড়িয়েছিল ও। বসতে পারি? জিজ্ঞেস করেছিল মোলায়েম গলায়। আর গাঙ্গুলি সাহেবের, নিশ্চয়ই, বসুন, আপনি বসুন, মাফ করবেন, কাজের তাড়ায় ভুলেই গিয়েছিলাম ধরনের উচ্ছ্বাস মুখর ভদ্রতায় ও একটুও বিগলিত না হয়ে প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিল। তারপর গাঙ্গুলি সাহেব জিজ্ঞেস করেছিলেন, তাহলে কবে থেকে আপনি জয়েন করতে পারবেন? নীলিমা হেসে বলেছিল, যদি বলেন তো আজ থেকেই। না, আপনাকে তৈরি হয়ে নেবার জন্য কিছু সময় তো দিতে হবে। আপনি বরং নেক্সট উইক থেকে। বেশ তো, তাই আসব। নীলিমা খুশি মনেই জানিয়েছিল। কিন্তু আপনার টার্মসগুলো বোধহয় ঠিক জানেন না। মানে পোস্টটা আমাকে হেড অফিসে লিখে নতুন করে ক্রিয়েট করতে হলো কি না, তাই এখন মাইনেটা একটু কম। নীলিমা বিনীত হবার চেষ্টা করেছিল। অভাবের সংসারে তবু তো কিছুটা কষ্ট কমাতে পারবো, মাইনে যাই হোক। গাঙ্গুলি তার সত্ত্বেও মুখ কাঁচুমাচু করে বলেছিল, না মানে এখন অবশ্যই 75 টাকা দিচ্ছে, তবে 2-1 মাসের মধ্যেই যাতে অন্তত 100 হয় তার চেষ্টা আমি করব। তাছাড়া আপনার দাদা আমার বন্ধু ছিলেন, তিনি আজ নেই বলেই তো আর সম্পর্ক শেষ হয়ে যায়নি। তার পরিচয় তো আপনি দিয়েছেন। এত ঘোরাঘুরি করে তো দেখলাম আজকের দিনে চাকরি দেওয়া সহজ নয়। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। কথা কেড়ে নিয়ে গাঙ্গুলি বলেছিল, সেই কথাই বলছি, এখন এই মাইনেতে ঢুকলে 2 মাসের মধ্যেই একটা লিফট হয়ে যাবে। আর তাছাড়া আমেরিকান কোম্পানির অফিস, খেয়াল খুশি মাফিক মাইনে বাড়ায় ওরা। আমার এখন 75 টাকা হলেই যথেষ্ট, না বাড়ালেও ক্ষতি নেই। গাঙ্গুলিকে এত বেশি লজ্জিত হতে দেখে নীলিমা বলতে বাধ্য হয়েছিল। আর গাঙ্গুলি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নীলিমার হাতে দিয়ে বলেছিল, এটা আর পোস্টে পাঠিয়ে কি হবে, ডাকের গোলমালে হারিয়ে যেতে পারে। তাহলে নেক্সট উইক থেকেই, কেমন? কাগজটা হাতে নিয়ে নমস্কার করে উঠে দাঁড়িয়েছিল নীলিমা। আচ্ছা নমস্কার, আসি তবে। হ্যাঁ, নেক্সট উইক থেকে সোমবারই জয়েন করছেন তাহলে, বেশ। তারপর গাঙ্গুলিও উঠে দাঁড়িয়েছিল, বলেছিল, 75 থেকে 100 করে দেবো বলছি, 500 হয়ে যেতে পারে, কি বলেন? বলে হেসে উঠেছিল। বিস্মিত স্তম্ভিত চোখে ফিরে তাকিয়েছিল নীলিমা। বুঝলেন না, যেমন ব্যাপার স্যাপার দেখছি, আর একটা যুদ্ধ তো লাগলো বলে, এবার যুদ্ধটা লাগলেই দেখবেন আমাদের সকলেরই বরাত খুলে যাবে। আমেরিকান কোম্পানি, বুঝলেন না, 75 থেকে 500 হয়ে যাবে 2 দিনে। হো হো করে প্রাণ খুলে হেসে ওঠে গাঙ্গুলি।
আর পর মুহূর্তেই নীলিমার চোখে চোখ পড়তেই হাসি মিলিয়ে যায় তার মুখ থেকে। দুর্বোধ্য বিস্ময়ে কিছুক্ষণ গাঙ্গুলির মুখের দিকে তাকিয়ে থাকে নীলিমা, আর ক্রমশ ওর চোখের তারায় যেন একরাশ বিরক্তি, ঘৃণা, ক্রোধ ধীরে ধীরে এসে জমা হয়। পিছনে পিছনে ওর চোখের নরম পাপড়ির আড়ালে দু এক ফোঁটা অশ্রুও হয়তো। এক দৃষ্টে বহুক্ষণ গাঙ্গুলির মুখের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে নীলিমা। তারপর খুব ধীর সুস্থির হাতে আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা একবার ভাঁজ করে, ছিঁড়ে ফেলে, আবার ভাঁজ করে, ছিঁড়ে টুকরো করে ফেলে। তারপর ঠান্ডা গলায় বলে, মাফ করবেন আমাকে, এ চাকরি আমি নিতে পারবো না, বলেই দ্রুত পায়ে বেরিয়ে এসে রাস্তায় নেমে পড়ে। যুদ্ধ, যুদ্ধ, একটা শব্দ বারবার ওর কানের চারপাশে ঘুরে বেড়ায়, যা ভুলে যেতে চায় বা মুছে ফেলতে চায়। বারংবার তারই মুখোমুখি দাঁড়াতে হয়। আশ্চর্য, স্বামী ওষুধ পাবে না, পথ্যি পাবে না। মন্টুর 6 বছর বয়স হলো, এখনো স্কুলে ভর্তি করা গেল না। রুনির জন্য নতুন একটা ফ্রক কেনা দরকার, উপায় নেই। দেওর হয়তো ফি দিতে পারবে না পরীক্ষার, আর ধার ধর করে ফি যদি বা জোটে তো 7 মাসের কলেজের বাকি মাইনেটাও মেটাতে পারবে না। তা হোক, চাকরিটা না নিয়ে ও ভালোই করেছে। ভাবতে ভাবতে বাসায় ফিরল নীলিমা। বাসাই বটে, ট্রাম লাইন থেকে পুরো 25 মিনিট ধরে এগলি ও গলি করে ঊনবিংশ শতাব্দীর স্মৃতিমুখর একটি বিরাট পুরনো পচা ধসা প্রাসাদের দেয়ালে কাঁধ ঘষে ঘষে সরু একটা জোলো গলি পার হয়ে ঘুঁটে গোবরের নোংরা দুর্গন্ধ সহ্য করে দুটো পরিবারের অন্দর ডিঙিয়ে তবে ওদের ছোট্ট বাসা। এর চেয়ে বস্তির ঘরও হয়তো ভালো ছিল, ভাড়াও হয়তো কম হতো। কিন্তু যে পথেই পা ফেলতে গেছে নীলিমা, সেখানেই একটা বড় হরফের কিন্তু এসে নাক ঢুকিয়েছে। সত্যি, উপকার পাবার মতো, সাহায্য পাবার মতো লোক আজ খুব কমই আছে নীলিমার। তবু এখনো তো পুরনো দিনের অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজনদের কেউ এখনো হয়তো হঠাৎ এসে হাজির হয়, খোঁজ খবর নেয়। তাই বস্তিতে উঠে যাবার কথা ভাবতেই পারে না নীলিমা। তার চেয়ে জুতো জোড়া খুলে সযত্নে কাগজের বাক্সটায় ভরে কুলুঙ্গিতে তুলে রাখল নীলিমা। ব্যাগটা ভরল ভাঙা ট্রাঙ্কের ভিতরে। শাড়ি আর ব্লাউজ বদলে সে দুটো ভাঁজ করে বিছানার বালিশের তলায় রাখলে। 3 মাস আগের ইস্ত্রির পালিশটা যাতে নষ্ট না হয়। ইতিমধ্যে স্বামীর সঙ্গে 2-1 দৃষ্টি বিনিময় হল নীলিমার। রুগ্ন অসহায় দুটো চোখ কি একটা প্রশ্ন করতে যেন ভয় পাচ্ছে। না, হলো না, ওরা অন্য লোক নিয়েছে। একটু হাসবার চেষ্টা করে স্বামীর পায়ের কাছে এসে বসল নীলিমা। মৃন্ময় ব্যর্থতার দীর্ঘশ্বাসে আরো ম্লান হয়ে গেল। বালিশে ভর দিয়ে উঠে বসতে চেষ্টা করল, পারল না। পায়ের কাছ থেকে এগিয়ে এলো নীলিমা, মৃন্ময়ের মাথায় হাত রাখল। সত্যি, এ রোগ পাণ্ডুর ব্যথাকাতর মুখের দিকে তাকিয়ে আর কতদিন কাটাতে হবে ওকে? ক্রমশই যে বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে মৃন্ময়। যাবেই তো, 3 মাস হয়ে গেল, আর তো এক্সরে নেওয়া হলো না, ডাকা হলো না ডাক্তারকে। ডাক্তারকে খবর দিলে তো আসতো ঠিকই, ফি চাওয়া দূরের কথা, নিজের থেকেই বলতো টাকা দিতে হবে না। কিন্তু সে তো মৃন্ময়কে বাঁচাবার জন্য আসতো না, আসতো মৃন্ময়ের আয়ু কমিয়ে দেওয়ার জন্য। অন্য ডাক্তার ডাকার কথাও ভেবেছে নীলিমা, ফিয়ের টাকাও জোগাড় করেছে। কিন্তু ডাক্তার আর এক্সরে তো রোগ সারাতে পারে না। রোগ সারাবার ওষুধের দাম কোথায় পাবে ও? এ রোগের পথ্যি বা জুটবে কোত্থেকে? মৃন্ময় অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে হঠাৎ বললে, শানুর তো এমনি পরীক্ষা দেওয়া হবে না, ওই একটা চাকরির চেষ্টা করুক না। নীলিমা হাসল। ঠাকুরপো চাকরি করবে? 15 বছরের একটা ছেলেকে কে চাকরি দেবে? আর আমি যখন পাচ্ছি না, ও পাবে কি করে? পাশের ঘরে পড়ছিল শানু, ওদের কথা শুনে বই বন্ধ করেছিল। এবার উঠে এলো সে, চুপ করে দাঁড়িয়ে রইল। নীলিমা হেসে হালকা হবার চেষ্টা করল। কি ঠাকুরপো, পরীক্ষার ফি?
মন দিয়ে পড়ো ভাই, সময়ে ঠিক জোগাড় করে দেব। না বৌদি, পরীক্ষা এবারে আর দেব না, দিলে ফেল করব। তার চেয়ে টাকাটা নষ্ট না করে আমি বরং একটা টিউশনই নিই। বিজন বলছিল ওর এক ভাই ক্লাস 3-তে পড়ে। নীলিমা ধমক দেয়, খুব হয়েছে, তুমি এখন পড়তে যাও তো, পরীক্ষা দিয়ে যা করতে হয় করো। শানু মাথা হেঁট করে সরে যায়, আবার বই নিয়ে বসে। মৃন্ময় বলে, ও বেচারিকে বকলে কেন? সত্যিই তো, ও যদি কিছু রোজগার করতে পারে। হ্যাঁ, রোজগার করবে ঠাকুরপো, আজ 10টা টাকা পেলেই সব সমস্যা মিটবে নয়? তারপর ওর ভবিষ্যৎটা ভাবছো না কেন? আর আমরাও তো ওর মুখ চেয়েই আছি, ভবিষ্যতে ওই হয়তো আমাদের সুদিন আনবে। ভবিষ্যৎ? বিষণ্ণ হাসি হাসল মৃন্ময়। সত্যি, ভবিষ্যৎ ছাড়া আর গতি কি? কেই বা চাকরি দিচ্ছে ওকে? না, আবার যুদ্ধ একটা না লাগলে আর। কথা শেষ করতে পারল না মৃন্ময়। নীলিমা চিৎকার করে উঠল, চুপ করো, চুপ করো তুমি। চমকে উঠল মৃন্ময়। অর্থহীন ভাষা ভাষা দু চোখ মেলে ব্যথাহত দৃষ্টিতে তাকালো ও নীলিমার দিকে। দেখল নীলিমার চোখে আক্রোশের আগুন। চুপ করো, চুপ করো তুমি, ও কথা কোনোদিন তুলো না তুমি, কোনোদিন না। চিৎকার করে ধমক দিয়ে উঠল নীলিমা। তারপর মৃন্ময়ের মুখের দিকে তাকিয়ে দেখল লজ্জায় বিস্ময়ে কুকড়ে ছোট হয়ে গেছে মৃন্ময়। অসহায় শক্তিহীন দুই চোখের কোণ বেয়ে অভিমানের অশ্রু গড়িয়ে পড়ছে। লজ্জায় দুঃখে নীলিমারও মুখ সাদা হয়ে গেল। ছি ছি, এ কি করল সে? কতদিন কত বছর কেটে গেছে এই দারিদ্র্যের মধ্যে, এমনই ব্যর্থতার মধ্যে। কই, কোনোদিন তো ধৈর্য হারায়নি ও। এমনকি গাঙ্গুলির কথা শুনে ও যখন এমনই আক্রোশে ফেটে পড়েছিল ভিতরে ভিতরে, তখনও তো বাইরে কোনো চাঞ্চল্য কি কোনো অধৈর্য দেখায়নি ও। অনেক শান্ত স্বরে জবাব দিয়েছিল, অনেক ধীর হাতে ফেলে দিয়েছিল কাগজটা। অথচ আস্তে আস্তে মৃন্ময়ের মাথায় হাত বুলিয়ে দিল নীলিমা। মৃন্ময়ের কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর হাসবার চেষ্টা করে বললে, রাগ করলে? লক্ষ্মীটি শোনো, রাগ করো না, চোখ তোলো, তাকাও আমার দিকে, তাকাও তুমি। সত্যি, সারাদিন রোদে রোদে ঘুরে না মাথা ঠিক ছিল না আমার। রাগ করনি? বলো, রাগ করনি তুমি? মৃন্ময় হাসল, না না, রাগ করিনি। ওঠো, মুখের কাছে মুখ এনো না, ছি। নীলিমা আবদার ধরল, না, উঠব না আমি। ছি, সরাও মুখ। শোনো, মন্টু রুনির কথাটা ভাবো, ওদের তো বাঁচতে হবে, ওদের। নীলিমা জবাব দিল না। নিঃশব্দে মৃন্ময়ের সারা মুখের উপরে ওর ঠান্ডা নরম হাতটা বুলিয়ে দিল, চোখের জল মুছিয়ে দিল শাড়ির আঁচলে। ঠাকুরপো, মন্টু আর রুনি ভাত খেয়েছে? তুমি তুমি খেয়েছ তো? হঠাৎ মনে পড়ে যাওয়ায় নীলিমা জিজ্ঞাসা করল। শানু ঘাড় নাড়ল, আমি আর মন্টু খেয়েছি বৌদি। পোস্তর তরকারিটা যা ফার্স্ট ক্লাস হয়েছিল, মন্টু আর আমি চেটেপুটে খেয়ে নিয়েছি। হাসতে হাসতে শানু বলল। নীলিমাও হাসল, আমার জন্য আর রাখুনি নাকি? ভাত আছে, পোস্তর তরকারি কিন্তু নেই। আমি কি করব, মন্টু যে খেয়ে নিল। বেশ করেছে, আমার খিদেও নেই। রুনি খেয়েছে না রাগ করে বেরিয়ে গেছে? শানু হেসে বলল, না বৌদি, ও তো বাসি ভাত খায় না। ও। দীর্ঘশ্বাস লুকোলো নীলিমা, বললে, দেখো তো ঠাকুরপো, কোথায় আছে রুনি, ডেকে নিয়ে এসো। কিছুক্ষণ পরেই রুনিকে টানতে টানতে নিয়ে এলো শানু। নীলিমা বলল, কি খাবি না? আয়, খাবি আয়। খেয়েছি তো আমি, অভিদাদাদের বাড়িতে খেয়ে নিয়েছি আমি। নীলিমা আহত বোধ করল। অভিদা, সামনের 3তলা নতুন বাড়িটা ওদের, কিন্তু ওদের সঙ্গে আলাপ পরিচয় রাখতেও ভয় হয় নীলিমার, ঘৃণা হয়। রুনি আর মন্টুকে কতবার তাই নিষেধ করেছে নীলিমা, বলেছে ওরা বড় লোক, ওদের সঙ্গে ভাব রাখা তোমাদের সাজে না। তবু রুনির মুখে অভিদা আর অভিদা, ওইটুকু বাচ্চা মেয়ে, ও হয়তো অত শত বোঝে না, তফাতটা ভাবে শুধু বাড়ির চেহারায়। নীলিমা শান্তস্বরে বলল,
তুমি আবার ওদের বাড়ি গিয়েছিলে? বারে, অভিদা যে ডেকে নিয়ে গেল, মাসিমা যে খেতে দিল আমায়, তাই তো খেলাম। না, ওদের বাড়িতে যাবে না তুমি, যাবে না কোনোদিন ওদের বাড়িতে। ওরা বড় লোক, আমরা গরিব, ওরা আমাদের ঘেন্না করে, তা জানো। রুনি চুপ করে রইল, কোনো কথা বলল না। তারপর হঠাৎ নীলিমাকে জড়িয়ে ধরে বলল, জানো মা, অভিদা বলেছে ওরাও নাকি আমাদের মতো গরিব ছিল, যুদ্ধের সময় ব্যবসা করে বড় লোক হয়েছে। না, নীলিমার রাগবে না, আর চটবে না কারো কথায়। কোনো কথা না বলে থালায় ভাত বাড়তে শুরু করল নীলিমা। রুনু ডাকল, মা। কি? অভিদা বলছিল আবার নাকি যুদ্ধ লাগবে, তখন নাকি চেষ্টা করলে আমরাও বড় লোক হতে পারব। চমকে চোখ তুলে তাকালো নীলিমা রুনির মুখের দিকে। না, অধৈর্য হবে না নীলিমা, আক্রোশে ফেটে পড়বে না। রুনির মুখের দিকে তাকিয়ে দুঃখের হাসি হাসবার চেষ্টা করল নীলিমা। সে হাসি হাসি নয়, হাসির বিদ্রূপ। সমস্ত দিন, সমস্ত সন্ধ্যা নীলিমার সারা মন গভীর এক অবসাদ, দুঃসহ বিষাদের ভারে নুয়ে রইল। আশ্চর্য, যে কথা ভুলে যেতে চায় নীলিমা, যে বিষাক্ত দিনগুলোকে বিস্মৃতির সমুদ্রে ডুবিয়ে দিতে চায় বারবার, পৃথিবী শুদ্ধ সকলেই যেন সেই দৃশ্যগুলোই ওর চোখের সামনে তুলে ধরে ওর কানের কাছে বারবার একই কান্নার গান বাজায়। সমস্ত কাজের ফাঁকে নীলিমার উদাস ব্যথা কেবলই চমকে ওঠে। পাশের ছোট্ট ঘরটিতে ওদের বিছানা পেরে দেয় নীলিমা। রুনিকে ঘুম থেকে তুলে খাইয়ে দেয়। ভালো রান্না হয়েছে কিনা জিজ্ঞেস করে শানুকে। মন্টুকে আদর করে ঘুম পাড়ায়। জলের গ্লাস রেখে আসে শানুর মাথার কাছে। মশারি টাঙাবার দড়িটা রুনি কোথায় নিয়ে গেছে খোঁজাখুঁজি করে। জানলার শিকে, আলনার আকশিতে, টেবিলের পায়ায় আর দেয়ালের পেরেকে দড়ি বেঁধে মশারি টাঙিয়ে বিছানার চতুর্দিক ভালো করে গুঁজে দেয় ধারগুলো। তারপর গরম তেল নিয়ে এসে মৃন্ময়ের বুকে মালিশ করে দিতে দিতে কোন ফাঁকে আবার কথাগুলো ওর মনের চারপাশে ভিড় করে আসে। কত সুখের সংসারেই না ও মানুষ হয়েছিল। ঐশ্বর্য না থাক, যে সংসারে শান্তি ছিল, সুখ ছিল। দোতলার ফ্ল্যাটে ছোট্ট একটি পরিবার। নীলিমা, নীলিমার মা বাবা, দাদা সুধাকান্ত আর বৌদি, নীলিমার ছোট একটি ভাই শুভকান্ত আর বিধবা দিদি। ভালো চাকরি করতেন নীলিমার বাবা। বেশ সচ্ছলভাবেই কাটছিল ওদের দিনগুলো। সংসারে ছিল শান্তি আর শৃঙ্খলা। এমনই সময় যুদ্ধের বিষাক্ত নিঃশ্বাস কলকাতার বাতাস ভারী করে তুলল। এতদিন শুধু দিনে দিনে জিনিসের দাম বাড়ার মধ্যেই যুদ্ধের পরিচয় মিলছিল, আর খবরের কাগজের পাতায় আলাপ আলোচনায়। তবু সে যুদ্ধ ছিল অনেক দূরে। তার অভিশাপ যতখানি, ভুল চোখ বলতো আশীর্বাদও তাই। ধানের দাম বাড়ছিল, দেশের লোকের হাতে আসছিল টাকা। চাকুরে মানুষদের বরাতও যেন খুলে গিয়েছিল হঠাৎ। বেকারদের চাকরি খুঁজতে হতো না, চাকরি খুঁজে বের করত বেকারদের। আর মাসে মাসে বেড়ে চলেছিল এ ও তা 5 রকমের অ্যালাওয়েন্স। হ্যাঁ, এরই ফাঁকে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বটে। দেশজোড়া কাঙালের ভিড় ভেঙে পড়েছিল শহর কলকাতার বুকে। কিন্তু নীলিমার দাদা তর্ক করেছে, বাবাও বলতেন দুর্ভিক্ষ নাকি যুদ্ধের জন্যে নয়, দুর্ভিক্ষ ভগবানের মার, কেউ রুখতে পারে না। বাবার কাছে বহুবার শুনেছে নীলিমা। আর দাদা বলেছে দেশের লোকের বোকামিই নাকি দুর্ভিক্ষের জন্য দায়ী। উফ, সেসব দিনের কথা মনে পড়লেও ভয়ে শিউরে ওঠে নীলিমা। ফুটপাতে সারি সারি মরা আর আধমরাদের রাশি। ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটা যায় না, নোংরা পচা খাবারের দুর্গন্ধে। ডাস্টবিন ঘিরে কুকুরের দলের মতো ভুখা জানদের কামড়া কামড়ি। লঙ্গরখানার সামনে 1.5 মাইলে লম্বা কালো কালো কঙ্কালের লাইন। আর সকাল থেকে মাঝরাত অবধি বাড়ির আনাচে কানাচে ছেলে বুড়ো মেয়ে মরদের ফ্যান দে মা চিৎকারের বিরক্তি। প্রথম প্রথম নীলিমাও বিরক্ত হতো। মনে হতো ওই বুভুক্ষ মানুষগুলোই বুঝিবা সব শান্তি, সব স্বস্তি
কেড়ে নিয়েছে। তারপর মানুষগুলো মরে ভূত হয়ে দুর্ভিক্ষের ছায়া সরিয়ে দিল শহরের বুক থেকে। আর সঙ্গে সঙ্গে যুদ্ধের ছায়া নয়, সশব্দ বিষ নিঃশ্বাস শোনা গেল পথে পথে। অতিকায় হিংস্র জন্তুর মতো বিরাট ট্রাক, লরি, ট্যাঙ্ক, এমফিবিয়া পিচের রাস্তা গুঁড়িয়ে ধুলো করে দিল। কি ভয়ঙ্কর তার গর্জন! দন্তিল চাকায় তার কি ভীষণ অট্টহাস! নীলিমার মনে আছে, একদিন গভীর রাত্রিতে ঘুম না নামা চোখে জানলার গড়ার ধরে পথের দিকে তাকিয়েছিল নীলিমা। আর ওর চোখের সামনে দিয়ে সৈন্যবোঝাই ট্রাকের পর ট্রাক, ট্যাঙ্কের পর ট্যাঙ্ক, স্তব্ধ স্তম্ভিত পৃথিবীর বুক বেয়ে সশব্দে গড়িয়ে গিয়েছিল। ব্ল্যাকআউটের রাতে যুদ্ধযানের সারিকে আসুরিক ছায়ার স্রোত মনে হয়েছিল। আর কি ভীষণ শব্দ তার! শান্ত নিস্তব্ধ রাতের বুকে কোনো প্রাগৈতিহাসিক জন্তুর উন্মত্ত হুঙ্কার, যেন বেদনায় গুমড়ে ওঠা পৃথিবীর মর্মকান্নার গোঙানি। কত ভয় ভয়ে আশঙ্কায় উত্তেজনায় পথ চলতে হতো সেদিন। কপাটের এক পা বাইরে যেতেও বুক দুলে উঠত নীলিমার। মার্কিন আর ব্রিটিশ শ্বেত সৈনিকদের পৈশাচিক উল্লাস, আর পিশাচোকায় নিগ্র সৈনিকদের অশ্লীল অট্টহাস। তারপর বিদ্রূপের হাসি হাসে নীলিমা আজও, তার পরের ঘটনার কথা মনে পড়লেই। কিন্তু না, সুধাকান্তকে, দাদাকে ক্ষমা করেছে নীলিমা। দোষ দেয় না আজ তাকে। সত্যি তো, নিজের অন্তর দিয়েই তো মানুষ অপরকে বিচার করে। প্রতিদিন দাদার কাছে যুদ্ধের গল্প শুনত নীলিমা। যুদ্ধেরই নয়, যোদ্ধারও। আব্রাহাম ম্যালিওনেস্কা আর স্টিফেন হিউজেস, দুজন মার্কিন সৈন্যের সঙ্গে আলাপ হয়েছিল সুধাকান্তর। আর খাস আমেরিকান সৈনিকদের সঙ্গে আলাপ হওয়ার গর্বে মাটিতে পা পড়ত না সুধাকান্তর। কখনো আমেরিকা সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা, কখনো বা ম্যালিওনেস্কা আর হিউজেসের ঘরের খবর। নীলিমা, নীলিমার বৌদি আর বিধবা দিদি অনিমা সকলেই হাসাহাসি করত সুধাকান্তকে নিয়ে। পেছনে পকেট লাগানো গ্যাবার্ডিন না কি যেন, তারই প্যান্ট পরতে শুরু করেছে তখন সুধাকান্ত। হাঁটা চলায় হাবে ভাবে পুরো দস্তুর আমেরিকান হবার বাসনা যেন। আর দাঁতে চিবিয়ে নাকি সুরে কথায় কথায় ইংরাজি বলার সে কি ধুম! হে নিয়ে কতবার যে হাসাহাসি করেছে ওরা। বৌদি ঠাট্টা করে বলতো, আমার বরাত মন্দ ঠাকুরজি, দাদাটিকে তোমার ধরে রাখতে বোধহয় পারলুম না। অমন মার্কিনের পাশে কি আর আমার মতো লং ক্লথকে মানায়? জর্জেট চাই। দিদি অনেক ছোট বয়সে বিধবা হলে কি হবে, বেশ আমুদে। মুখে সবসময় হাসি হাসি ভাব, কথায় রসিকতা। সে বলতো, তা মন্দ হয় না ভাই বৌদি, দাদার একটা বিলেতি বউ এলে তবু মনের সুখে ইংরেজি বলতে পারবো দুটো। বাংলা বলতে বড় কষ্ট হয় আমাদের, কত ভেবেচিন্তে কথা বলতে হয়। নীলিমা যোগ দিত এই রসিকতায়, বলতো, সত্যি দিদি, কি মজা হবে বলতো আমেরিকানদের, নাকি সুরে কথা বললেই ইংরেজি হয়ে বেরোয় কথাগুলো। ওরা এই সব বলা বলি করত আর হেসে লুটিয়ে পড়তো এ ওর গায়ে। সুধাকান্ত কিন্তু চটে যেত ওদের রসিকতায়, বলতো, এই জন্যেই তো এই দেশের কিছু হলো না, কারো ভালো দেখবার চোখ তো নেই আমাদের। জানিস আমেরিকার কুলি মজুররা কত রোজগার করে? বিড়লার সমান। কখনো বলতো, আমেরিকা স্বপ্নের দেশ, সোনার দেশ, ওখানে একটা লোকও বেকার নেই, কেউ 1000 টাকার নিচে মাইনে পায় না। কত পয়সা ওদের, বিজনেসে অমন মাথা আর কারও নেই। অনিমা হাসত। ঠিক বলেছিস দাদা, ওই যে 11 টাকা দিয়ে সিগারেট লাইটারটা কিনলি, 3 দিন গেল না। অমন জোচ্চুরি মাথা অন্য জাতের সত্যিই নেই। সুধাকান্ত রেগে যেত, যা জানিস না তা নিয়ে মাথা ঘামাস না। ওরা 3 দিনের বেশি কোনো জিনিস ব্যবহার করে নাকি? সিনেমায় দেখবি ওরা কাগজের গ্লাসে জল খায়, আর জল খেয়ে গ্লাসটা ফেলে দেয়। নীলিমার বৌদি হেসে গড়িয়ে পড়ত এই কথায়, বলতো, দেখো না, ওর বিয়ের সময় যে মাটির গ্লাসে লোকজন খাওয়ানো হয়েছিল, সেগুলো তুলে রেখেছে নীলা ঠাকুরজি নিজের বিয়ের জন্য। ঠাট্টা বুঝতে পেরে চুপ করে যেত সুধাকান্ত, বলতো,
যাই বলো তোমরা, ম্যালিওনেস্কার মতো লোক হয় না। কি অমায়িক, কি বিনয়ী! আমাদের দেশের প্রাণ খুলে গুণগান করতে কিন্তু আর কাউকে দেখিনি। ও অবশ্য আসলে লিথুয়ানিয়ার লোক। ওর ঠাকুরদার বাবা পালিয়েছিল আমেরিকায়, তখন থেকেই ওরা আমেরিকান হয়ে গেছে। ওর বাড়ির সব ফটো দেখালো আমাকে। ওর বোন নাকি এবার সাঁতারে ফার্স্ট হয়েছে তাদের ক্লাবে। নীলিমা ঠোঁট টিপে টিপে হাসি চাপত। তাহলে তাকেই বিয়ে করো না দাদা, বেশ মেম সাহেব বৌদি হবে আমাদের। বিরক্ত হয়ে উঠে যেত সুধাকান্ত। প্রতিজ্ঞা করত ওদের কাছে আর কোনোদিন কোনো আমেরিকান বন্ধুদের কথা তুলবে না। কিন্তু না বলেও থাকতে পারত না সুধাকান্ত। কোনোদিন হঠাৎ এসে বলতো, জানিস অনি, হিউজেসের ফিয়ান্সে মানে হলো বাগদত্তা, ভাবি বউ আর কি। তার জন্য ইন্ডিয়ান গানের রেকর্ড পাঠালে হিউজেস। আমিও রবীন্দ্রসঙ্গীতের একটা রেকর্ড উপহার পাঠালাম। তখন না বললেও সুধাকান্তর অনুপস্থিতিতে ওরা তিনজনে হাসাহাসি করেছে। কি ভাষা ভাই, ফিয়াঁসে! দাদা যাই বলুক, আসল মানে কি জানিস তো? প্রেম করতে গিয়ে ফেঁসে গেলেই ফিয়াঁসে হয়। তারপর আজ যে ধুতি আর পাঞ্জাবি চাদর পরে গিয়েছিলাম, ম্যালিওনেস্কা বলল এমন কুল ড্রেস ও কোনো দেশে দেখেনি। কোনোদিন বা বলতো, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বাজিয়ে হিউজেসের ফিয়াঁসে লিখেছে, ইন্ডিয়ান গানের মতো সাবলাইম গান ও কখনো শোনেনি। আবার কখনো বলতো, ম্যালিওনেস্কা বলছিল বাঙালি মেয়েদের মতো পোশাক পরিচ্ছদের এমন চমৎকার টেস্ট অন্য কোনো জাতের নেই। এবং শেষে একদিন, ম্যালিওনেস্কা আর হিউজেস একদিন আমাদের বাড়িতে ইন্ডিয়ান ডিশ খেতে চায়, ইনভাইট করব, বলবি মাকে? বাবা রাগ করবেন না তো? সুধাকান্তর কাছে শুনে শুনে লোক দুটোর সম্বন্ধে ওদের সকলেরই মনে একটা ঔৎসুক্য জেগেছিল। কেমন চেহারা ওদের, কিভাবে কথাবার্তা বলে, হাব ভাবি বা কেমন। সত্যি তো, কপাটের আড়াল থেকেই নয় দেখবে। যেচে নেমন্তন্ন চেয়েছে যখন, না বলা কি উচিত? মার কাছে কথা পারল সুধাকান্ত। জানো মা, ম্যালিওনেস্কার গলায় একটা ফিতেতে বাঁধা লকেট আছে, ওর মায়ের ছবি। রোজ ঘুমোবার আগে ওর মার প্যারালিসিস সারিয়ে দেবার জন্য জেসাসের কাছে প্রার্থনা করে। মা বললেন, আহা বেচারি, মারও কি কষ্ট বলো তো বাবা। ছেলে জীবন হাতে নিয়ে যুদ্ধ করতে এসেছে, এদিকে মায়ের হয়তো চোখে ঘুম নেই। মাই বাবাকে বললেন, আহা সুধার বন্ধু হলই বা সাহেব, মা বাপ ভাই বোন ঘর সংসার ছেড়ে এত দূরে যুদ্ধ করতে এসেছে। দুমুঠো ভাত খেতে চেয়েছে বন্ধুর বাড়িতে, তাতে তোমার আপত্তি কিসের? শেষ অবধি তাই মত দিতে হলো। আর হিউজেসের প্রথম আগমনের দিনটা বেশ স্পষ্ট মনে আছে নীলিমার। বিনয়ী লাজুক লাজুক মুখ নিয়ে ম্যালিওনেস্কার পেছন পেছনে ঘরে ঢুকল। ও চৌকাঠে হোঁচট খেল। কোথায় বসবে, কিভাবে কথা বলবে ভেবেই যেন সন্ত্রস্ত। নীলিমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই চটি ছুঁয়ে প্রণাম করল ম্যালিওনেস্কা। আর হিউজেস হেসে বলল, আপনার ছেলে ইন্ডিয়ান কাস্টম সব শিখিয়ে দিয়েছে আমাদের। মা আড়াল থেকে চোখ মুছলেন, আর ওরা তিন ননদ বৌদি মুখে আঁচল চেপে হেসে লুটিয়ে পড়ল। তারপর সহজভাবেই আসা যাওয়া শুরু হলো ওদের। নীলিমা দেখল গায়ের রং ফর্সা হলেও, মুখে ইংরেজি বললেও লোকগুলো ভয় করবার মতো নয়, অসুরও নয়। খুব সহজভাবেই পরিবারের সকলের সঙ্গেই কেমন করে যেন মিশে গেল ওরা, বন্ধু হয়ে গেল। নীলিমা, নীলিমার বৌদি, এমনকি বিধবা দিদি অনিমাও ওদের সামনে চায়ের বাটি এগিয়ে দিতে সংকোচ বোধ করলে না। আর লোক দুটোর চোখেও তো কই কোনোদিনও কোনো অভদ্র ইশারা তো ধরা পড়েনি। আশ্চর্য! সেদিনটার কথা ভোলেনি নীলিমা, ভুলবেও না। কিন্তু কিন্তু সেদিনের কথা মনে পড়লেই ও যেন ভয়ে শিউরে ওঠে। একবার মনে পড়লে সারা রাত আর ঘুম আসে না ওর। শরীরের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যে চঞ্চল হয়ে ওঠে। উষ্ণ আক্রোশে জ্বালা করে ওঠে চোখের কোণ দুটো। ম্যালিওনেস্কা আর হিউজেসদের রেজিমেন্ট পরের দিন ভোরেই নাকি বর্মার যুদ্ধ প্রাঙ্গণে চলে যাবে। বিষণ্ণ বিষাদী মুখে ম্যালিওনেস্কা
শুকনো হাসি হাসবার চেষ্টা করল। নীলিমাকে বললে, মিস, হয়তো ফিরতে পারবো না আর, জীবনের মেয়াদ বোধহয় শেষ হয়ে এসেছে। হিউজেসের চোখও যেন ভিজে ভিজে মনে হয়েছিল। ও সুধাকান্তকে বলছিল, বন্ধু, এই ক্যামেরাটা তোমাকে উপহার দিলাম। তোমার একটা ছবি আমার বোনের কাছে পাঠিয়ে দিও। 1 মাসের মধ্যে কোনো চিঠি না পেলে লিখে দিও, মৃত্যুর আগে অনেকগুলো শান্তির আর সুখের দিন হিউজেস যার সঙ্গে কাটিয়েছিল তারই ফটো। মা আশীর্বাদের ইচ্ছে হাত তুলে বললেন, 60 যুদ্ধে যাচ্ছ, যুদ্ধ হয়ে গেলেই ফিরে আসবে। আমি আশীর্বাদ করছি। তোমার নিজের মা বেঁচে থাকলে যেমনভাবে আশীর্বাদ করত, আমি তেমনি করেই আশীর্বাদ করছি বাবা। ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা দুজনেই তোমাদের বাঙালি মায়ের কাছে সুস্থ শরীরে ফিরে আসবে। ওদের মঙ্গল কামনায় 5 শিকে পয়সা লক্ষ্মীর ঝাঁপিতে মা তুলে রেখেছিলেন মানত করে। নীলিমার বিধবা দিদি অনিমা এতদিন হাসি ঠাট্টা করেছে, কত ব্যঙ্গ বিদ্রুপ, কিন্তু সেদিন সেই সূচি শুভ্র থান কাপড়ের বৈধব্য বেশ সবটুকুই যেন ব্যথায় ম্লান হয়ে গিয়েছিল। এতটুকু হাসি দেখা যায়নি তার মুখে, একটা কথাও বলতে পারেনি অনেকক্ষণ। কাপা কাপা হাতে নমস্কার জানিয়েছিল, থরথর করে ঠোঁট জোড়াও কেঁপে উঠেছিল তার কথা বলতে গিয়ে। গাঢ় গলায় বলেছিল, তোমাদের ছোট বোন আমি বলছি তোমাদের কোনো বিপদ হবে না। সুস্থ শরীরে দেশে ফিরে যাবে তোমরা। মা কালী, রক্ষাকালী তোমাদের বাঁচাবেন। এই নাও, ভক্তি করে এই মাদুলি দুটো রেখে দাও, তোমাদের কোনো বিপদ হবে না। ম্যালিওনেস্কা আর হিউজেস যখন বিদায় নিয়ে ফিরে গেল, নীলিমার স্পষ্ট মনে আছে দুজনের চোখেই দেখেছিল লুকোনো অশ্রু। আই উইশ শি ওয়াজ মাই ওন মাদার, দে ওয়ার মাই ওন সিস্টার। চোখ ছলছল করে উঠেছিল ওদের দুজনেরই। পরস্পরকে বলেছিল, উনি যদি আমার নিজের মা হতেন আর ওরা যদি আমার নিজের বোন হতো। সে রাত্রে ঘুম আসেনি নীলিমার চোখে। বহুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ার আতঙ্কে ভীত সন্ত্রস্ত দুটি জীবনের কথা বারবার তার চোখের সামনে ভেসে উঠেছে। তারপর মধ্যরাত্রির নিস্তব্ধতাকে উপহাস করে অতিকায় জন্তুর মতো বিরাট একটা ট্রাক ছায়া ছায়া অন্ধকার ভেদ করে শব্দের হুঙ্কার তুলে এসে দাঁড়িয়েছে ওদের বাড়ির দরজায়। আর ট্রাক বোঝাই একরাশ সৈন্যের কালো কালো প্রেত ছায়া অট্টহাসে বাতাস কাঁপিয়ে তুলেছে। সুরামত্ত মাতালের দল, শ্বেত সৈনিক আর নিগ্র সৈন্যের দল চিৎকার করে অর্থহীন গানের কলি আউড়ে হই হল্লা করে লাফিয়ে নেমেছে ট্রাক থেকে। হেডলাইটের ঝকমক আলোয় নীলিমা চিনতে পেরেছে ম্যালিওনেস্কা আর হিউজেস কাঁধ ধরাধরি করে টলতে টলতে এগিয়ে এসে ওদের বাড়ির কপাট দেখিয়ে দিয়েছে দলবলকে। আর সৈন্যের দল কপাটের উপরে লাথির পর লাথি মেরেছে। কপাট ভেঙে পড়েছে সেই আঘাতে। ভয়ে বিস্ময়ে কিংকর্ত বিমূঢ়ের মতো বারান্দায় এসে দাঁড়িয়েছে নীলিমা, নীলিমার মা, বাবা, বৌদি, দিদি সবাই। পালাবার কথা, লুকোবার কথাও তখন ভুলে গেছে ওরা। যখন মনে হয়েছে পালানো উচিত, লুকোনো উচিত, তার আগেই ওদের মদের গন্ধে সারাটা ঘর ভেসে গেছে। প্রেতের মতো অগুন্তি ছায়া শরীর ওদের ঘিরে ফেলেছে তখন। বাবা আর দাদা ছুটে গেছে বাধা দেবার জন্য। ওই দানব শরীরের কাছে ওরা আর কতটুকু? বন্দুকের বাটের একটা ঘা কে যেন বসিয়ে দিয়েছে দাদার মাথায়। অজ্ঞান হয়ে ছিটকে পড়েছে দাদা। নিস্তব্ধ রাতের বুকে হঠাৎ একটা পিস্তলের গুলির শব্দ। চিৎকার করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিশ্চুপ হয়ে গেছেন নীলিমার বাবা। ছোট ভাই শুভকান্ত কেঁদে উঠেছে সশব্দে। ভয়ে নীলিমার পা জড়িয়ে ধরেছে। তারপর ম্যালিওনেস্কা এগিয়ে এসেছে টলতে টলতে নীলিমার চোখের সামনে, একটা ক্ষুধার্ত পশুর মতো। থপথপ করে এগিয়ে এসেছে হিউজেস। সে কি ভীষণ ভয়ালো চোখ! বৌদির একটা কান্না, চিৎকার স্তব্ধ হয়ে গেছে হঠাৎ। আর নীলিমা, কতক্ষণই বা জ্ঞান ছিল ওর। তবু
যতক্ষণ জ্ঞান ছিল নীলিমার শুধু মনে পড়ে একটার পর একটা প্রেতের ছায়া এগিয়ে এসে গ্রাস করেছে। একটা পুরো দিন অজ্ঞান হয়েছিল নীলিমা। জ্ঞান হয়ে দেখল ডাক্তার, পাড়াপড়শিদের অনেকে ভিড় করে এসেছে। লজ্জায় চোখ বুজল নীলিমা। কিন্তু কতদিন আর চোখ বুজে থাকা যায়? পিস্তলের গুলিতে বাবা মারা গেলেন, মা আত্মহত্যা করলেন, বৌদি অন্তঃসত্ত্বা ছিল। আঘাতের ফলে 1 মাস ধরে অসুখে ভুগে ভুগে শেষে মারা গেল। বিধবা দিদি হঠাৎ হো হো করে হেসে উঠল একদিন। উনুন ধরাতে গিয়ে সারা গায়ে ছাই মাখতে শুরু করল। তারপর কোন ফাঁকে কপাট খোলা পেয়ে কোথায় যে চলে গেল খোঁজ মিলল না। সুস্থ শরীরে শুধু বেঁচে রইল নীলিমা, সুধাকান্ত আর শুভকান্ত। চুপচাপ, উদাস, উদ্ভ্রান্ত। কারো সঙ্গে একটা কথাও বলতো না সুধাকান্ত। 1 মিনিটের জন্যেও বাইরে যেত না। শুধু অন্যমনস্কভাবে বসে থাকত সদা সর্বদা। তারপর মাস 2 মধ্যে নীলিমার বিয়ের ব্যবস্থা করল সুধা। আর বিয়ের পরদিনই খবর পাওয়া গেল একটা মিলিটারি ট্রাকে চাপা পড়ে সুধাকান্ত মারা গেছে। সে খবর শুনে দীর্ঘশ্বাস ফেলেছিল নীলিমা। কোনো কথা বলেনি। আনন্দের আবেগ বুনে বাসর কাটায়নি ও। পরপর এতগুলো মন ভাঙা দুর্ঘটনা, এত বড় একটা ঝড় সহ্য করে কেউ সিঁথি সিঁদুরের রোমাঞ্চ অনুভব করতে পারে? বিষণ্ণ ব্যথার মধ্যেই সেদিনও নিজেকে সমর্পণ করেছিল মৃন্ময়ের কাছে। মন্ত্রপাঠের সময় মৃন্ময়ের হাতের মধ্যে ওর হাতখানা কেঁপে উঠছিল বারবার। মৃন্ময় ভেবেছিল ভয়, ওর চোখের বেদনাশ্রু দেখে ভেবেছিল এ বুঝি শৈশবের স্মৃতিতে গড়া মায়ামুগ্ধ ঘর ছেড়ে অনির্দেশে পা দেওয়ার ব্যথায় সজল। মৃন্ময় জানত না নীলিমার চোখে জল বয়েছিল একটি আকস্মিকতার অভিশাপকে স্মরণ করে। নীলিমার ভয় ভীরু হাত কেঁপেছিল গোপন আত্মগ্লানিতে, জীবনের লুকিয়ে রাখা একটি আত্মধিক্কারের অধ্যায়কে স্মরণ করে। তার পরের দিন ঠিক রাত্রেই সঠিক খবর এলো। নীলিমা যা আশঙ্কা করেছিল তাই ঘটে গেছে। মিলিটারি ট্রাকে চাপা পড়ে মারা গেছে সুধাকান্ত। কে যেন বলল, আজকাল হামেশাই তো হচ্ছে, একটু দেখে শুনে না চললেই। কেউ গালাগালি দিলে, মিলিটারির উদ্দেশ্যে, বিদেশি সৈনিকদের উদ্দেশ্যে। নীলিমার মন বলল অন্য কথা। দীর্ঘ কয়েকটি মাস প্রতিটি মুহূর্তে যে কারণে সশঙ্কিত হয়ে থাকত নীলিমা, সামান্য শব্দে চমকে চমকে উঠত যে ভয়ে, 1 মিনিট সুধাকান্ত চোখের আড়াল হয়ে গেলে যে আশঙ্কায় বুক কেঁপে উঠত ওর, তাই ঘটে গেল। নীলিমা বুঝতে পারল কেন এই দীর্ঘদিন ধরে একটিও অতিরিক্ত কথা না বলে লোকালয় থেকে মুখ লুকিয়ে ঘরের কোণে নিঃসঙ্গ নিশ্চুপ দিনগুলো কাটিয়ে এসেছে সুধাকান্ত। কেন কর্তব্য শেষ করার পরে একটা সম্পূর্ণ দিনও বেঁচে থাকার স্বাদ জাগল না সুধাকান্তর। নিজেকে অত্যন্ত ভীরু, অত্যন্ত অপরাধী মনে হলো নীলিমার। যে লজ্জায়, যে গ্লানির অসহ্য জ্বালায় সকলেই পৃথিবী থেকে পালাবার পথ খুঁজল, সেই গ্লানি, সেই লজ্জা লুকিয়ে রেখে নতুন করে বাঁচবার এ কি দুঃসহ আশা তার। তবু সব ক্লেদ ধুয়ে মুছে গেল একদিন। মৃন্ময়ের আদরে সোহাগে মনে হলো আকাশে এখনো চাঁদ ওঠে, মেঘ এখনো রামধনু আঁকে নতুন নতুন। অতীতের নোংরা কপাট চিরতরে বন্ধ করে দিয়ে আবার জীবন শুরু করতে চাইল নীলিমা। কিন্তু যে পথেই হাঁটতে গেছে নীলিমা, একটা মস্ত বড় কিন্তু এসে পথ আগলে দাঁড়িয়েছে। মৃন্ময়ের সেই আনন্দ উচ্ছ্বাস ভরা রঙিন পাখনা থেকে শিশিরের মতো তাকে ঝরে পড়তে হয়েছে এই নোংরা, না আলো না বাতাস, অন্ধগলির দুর্গন্ধময় ছোট্ট ঘরখানিতে। অভাব, দারিদ্র্য, রোগ শোক, প্রতিটি মুহূর্তে মৃত্যুর পথ চেয়ে অপেক্ষা করা। অসহায় দুঃখে মৃন্ময়ের চোখ ঝরানো কষ্ট সহিষ্ণুতা, ক্লান্তিতে ভেঙে পড়া শরীর নিয়ে রাত জেগে জেগে মৃন্ময়ের বুকে হাত বুলিয়ে স্বস্তি দেওয়ার ব্যর্থ চেষ্টা, ব্যর্থই।
ভোর হবার অনেক আগে, অন্ধকার ফিকে হবার আগেই আবার কাশির দমকে দমকে রক্ত উঠতে শুরু করল। অসহ্য কষ্টে বুকে হাত চেপে বার কয়েক কাশে মৃন্ময়, আর তারপরই পিকদানিতে ফিনকি দিয়ে কালো কালো রক্ত পড়ে। কিছুক্ষণ চুপচাপ বসে ভাবল নীলিমা, কি করবে ও, কি করা উচিত। তারপর ধীরে ধীরে পাশের ঘরে নিদ্রিত শানুকে ডেকে তুলল। ঠাকুরপো, ডাক্তারবাবুর কাছে যাও একবার, যেমন করে পারো হাতে পায়ে ধরে নিয়ে এসো একবার। দাদার মুখের দিকে কিছুক্ষণ স্তম্ভিত আশঙ্কায় তাকিয়ে দেখল শানু, তারপর ছুটে চলে গেল। বলে গেল, কিছু ভেবো না বৌদি, আমি এক্ষুনি ডেকে আনছি। মৃন্ময় শুধু বিষণ্ণ চোখে তাকালো নীলিমার দিকে, ইশারায় পাশে বসতে অনুরোধ জানালো। তারপর ধীরে ধীরে বলল, মিথ্যে চেষ্টা নীলিমা, আমি বুঝতে পারছি। নীলিমা কি যেন একটা বলতে গেল, মৃন্ময় বাধা দিল, বলল, শোনো, একটা কথা তোমাকে বলবো বলেও কোনোদিনও বলতে পারিনি। একটা অপরাধ আমি স্বীকার করে যেতে চাই নীলিমা। জানি সে অপরাধ তুমি ক্ষমা করতে পারবে না কোনোদিন, তবু আমি তো শান্তি পাব। নীলিমা বলল, চুপ করো লক্ষ্মীটি, চুপ করো তুমি। ডাক্তারবাবু এলেই তুমি সেরে উঠবে, আমি বলছি তুমি সেরে উঠবে। এর আগেও তো কতবার এমন হয়েছে, কেন ভয় পাচ্ছ তুমি? কথা বলো না, চুপ করে থাকো একটু। মৃন্ময় হাসল। এর আগে তো কখনো মৃত্যুকে চোখের সামনে দেখতে পাইনি নীলিমা, বুঝতেও পারিনি। এবার যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নীলিমা, বলতে দাও, একটা কথা আমাকে বলতে দাও। নীলিমা চুপ করে রইল, কোনো বাধা দিল না, কোনো কথা বলল না, এক দৃষ্টে শুধু তাকিয়ে রইল। আর ওর দুচোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়ল নিঃশব্দে। তোমার উপর আমি, লজ্জায় আত্মগ্লানিতে সমস্ত মুখ যেন সাদা হয়ে গেল মৃন্ময়ের। বললে, আমি যে অপরাধ করেছি তার ক্ষমা নেই নীলিমা। আমি তোমায় আমার অসুখ লুকিয়ে রেখে বিয়ে করেছিলাম। বিস্ময়ে চমকে উঠল নীলিমা, মৃন্ময়ের মুখের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকালো। হ্যাঁ নীলিমা, হঠাৎ একদিন কাঁচতে কাঁচতে কয়েক ফোঁটা রক্ত বেরোলো থুতুর সঙ্গে। ভয়ে শিউরে উঠলাম আমি। সমস্ত দিন সমস্ত রাত মনে হলো আমি যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি। মনকে বোঝাতে চাইলাম হয়তো গলায় ঘা, নয়তো দাঁতের গোড়া থেকে পড়েছে। পরের দিন, তার পরের দিনও রক্ত পড়ল 2 ফোঁটা করে ভোরের দিকে। খাওয়া দাওয়া ভালো করবার চেষ্টা করলাম, কিন্তু ডাক্তার দেখাতে সাহস পেলাম না। সত্যিই যদি এ রোগ হয়ে থাকে ডাক্তার হয়তো সারাতে পারে, কিন্তু অত টাকা কোথায় আমার? আর সেরে যাবার পর কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে ফিরিয়ে নেবে আমাকে? কিন্তু তার চেয়েও বড় দুঃখ কি ছিল জানো নীলিমা? নীলিমা শুনছিল ওর কথা এক মনে, হয়তো সব কথা ভালো করে বুঝতেও পারছিল না। হঠাৎ ভেঙে পড়ল মৃন্ময়ের বুকের উপরে। আগে বলনি কেন? বিয়ের পরই কেন বলনি তুমি আমাকে? তাহলে তো এত দেরি হতো না, হয়তো সেরে উঠতে তুমি। আমি তো ছিলাম, আমি তো তোমাকে ছেড়ে যেতাম না। কেন বলনি তুমি, কেন? মৃন্ময় হাসল, বললে, বুঝবে না নীলিমা, তুমি বুঝতে পারবে না। দিনে দিনে ওজন কমে যাচ্ছে দেখলাম, প্রতিদিন জ্বর হচ্ছে বুঝতে পারতাম, আর কেবল ভয় করত। ভাবতাম এমনিভাবে জীবনে কোনো ভালোবাসা না পেয়ে, কোনো মেয়ের স্পর্শ না পেয়ে, অনুতাপ অনুভব না করে মৃত্যু হওয়ার চেয়ে বড় ব্যর্থতা আর নেই। তাই অসুখ গোপন রেখে তোমাকে বিয়ে করলাম। আর বিয়ের পরেও তোমার সঙ্গ পাবার জন্যে, তোমাকে হারাবার ভয়ে কোনোদিন বলতে সাহস পাইনি। আজ তোমাকে হারাবার ভয় নেই বলেই দূরে সরে থাকতে বলি, সেদিন পারতাম না। নীলিমার চোখের জলে জামা ভিজে গেল মৃন্ময়ের। কান্নাচাপা গলায় নীলিমা বললে, ছি ছি, এমন করে নিজের সর্বনাশ করে ভেতরে ভেতরে এমনি করে রোগ বাড়িয়েছ তুমি। মৃন্ময় হাসল, ব্যথা হতো হাসি। সেদিন রোগকে ভয় ছিল না আমার, মৃত্যুকে ভয় ছিল না। শুধু মনে হয়েছিল মৃত্যু যখন আসছেই, জীবনকে ভোগ করে নি,
মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষের সব ন্যায় অন্যায় বোধ উড়ে যায় নীলিমা। মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষের সব ন্যায় অন্যায় বোধ উড়ে যায় নীলিমা। কথাটা আবার নতুন করে মনে পড়ল নীলিমার। মৃন্ময় আবার কিছুটা সুস্থ হলো। ডাক্তার মত দিল, হয়তো এ যাত্রাটা কোনো রকমে কেটে যাবে। খরচ করে ভালোভাবে চিকিৎসা করলে হয়তো এখনো বাঁচানো যেতে পারে মৃন্ময়কে। কিন্তু নীলিমার কানে এসব কথা পৌঁছল না। জানলার ধারে বসে বাইরের ছোট্ট একফালি আকাশের দিকে তাকিয়ে নীলিমা শুধু ভাবল, মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষের সব ন্যায় অন্যায় বোধ উড়ে যায়। মিথ্যে নয় তাহলে, অপরাধ স্খলনের মিথ্যে ভনিতা নয়। আব্রাহাম ম্যালিওনেস্কা আর স্টিফেন হিউজেস, দুজনের কথা মনে পড়ল নীলিমার। মনে পড়ল সেই চিঠির কথা। বহুদিন আগে হঠাৎ বেড়াতে বেড়াতে গিয়ে হাজির হয়েছিল নীলিমা ওদের সেই পুরনো ফ্ল্যাটে। নতুন বাসিন্দাদের বলেছিল, ঘুরে ঘুরে বাড়িটা একবার দেখব, এখানে আমরা ছিলাম কিনা এক সময়। গৃহকর্ত্রী তখন আদর আপ্যায়ন করে বসিয়েছিলেন ওকে। এনে দিয়েছিলেন একখানা চিঠি। এই চিঠি কি আপনাদের? অনেক দিন থেকে পড়ে আছে, বুঝতে পারিনি বলে খুলেছিলাম, কিছু মনে করবেন না। চিঠিটা নিয়ে চলে এসেছিল নীলিমা। দাদার চিঠি, সুধাকান্তর নাম, ঠিকানার ঘরে। কিন্তু কে লিখেছে এ চিঠি? উল্টে পাল্টে দেখেছিল ও, যুদ্ধফ্রন্টের অগুন্তি সেন্সারের ছাপ, নম্বর, তার উপরে এখানকার ডাকঘরের সিলমোহর। চিঠিটা পড়েছিল নীলিমা, নামসই ছিল না। কিন্তু নীলিমা বুঝতে পেরেছিল এ চিঠি দুটো অসুরের কোনো একজনের লেখা। ক্ষমা চেয়েছিল সে সুধাকান্তর কাছে। লিখেছিল, বন্ধু, তুমি জানো না, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে বাধ্য হলে মানুষ কতখানি অমানুষ হয়ে যায়। আমাকে তোমরা হয়তো শয়তান ভাবো, কিন্তু আসল শয়তান এই যুদ্ধ। নিজের মনুষ্যত্ব আমরা এই ডেভিলের কাছে বিক্রি করে দিয়েছি, তাই আমরাও এক একটা খুদে শয়তান হয়ে দাঁড়িয়েছি এই বিরাট শয়তানটার দাপটে। তোমার কাছে ক্ষমা চাইছি। সে রাত্রে প্রকৃতিস্থ হওয়ার পরে আর এই ওয়ার ফ্রন্টেও কতবার ইচ্ছে হয়েছে সুইসাইড করে আমার অপরাধের গ্লানি মুছে ফেলি, কিন্তু পারিনি। আমি ভীতু কাপুরুষ, জীবনকে আমি বড় বেশি ভালোবাসি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এ জীবনকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে হয়। তুমি আমাকে ক্ষমা করো। তোমার মায়ের আশীর্বাদ, তোমার সেই বিধবা দিদির প্রার্থনা যদি এতদিনে অভিশাপে পরিণত হয়ে না থাকে, তাহলে হয়তো সত্যি দেশে ফিরে যেতে পারবো আমি জীবন নিয়ে। আজ রাত্রেই আমাদের জাহাজ ছাড়বে, দেশে ফিরে যাব আমরা। আত্মহত্যা করার সাহস পাইনি সত্যি, কিন্তু দেশে ফিরে গিয়ে কোনোদিন এই বড় শয়তানটাকে জাগতে দেব না আমি। ভেবে দেখো, হয়তো চেষ্টা করলে আমাকে ক্ষমা করতে পারবে তুমি। হয়তো পারবে না, কিন্তু যুদ্ধকে কোনোদিন ক্ষমা করো না ভাই। এ চিঠি পড়ে সেদিন ক্রোধে আক্রোশে সারা শরীরে জ্বালা অনুভব করেছিল নীলিমা। দাঁতে দাঁত চেপে এমনভাবে চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল, যেন সেই পৈশাচিক মানুষ দুটোর শরীর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে সে। অদ্ভুত এক আনন্দে, অসহ্য এক দুঃখে সারা রাত্রি তার চোখে ঘুম আসেনি সেদিন। তারপর দিনে দিনে সব বেদনা, সব আক্রোশ স্তিমিত হয়ে গিয়েছিল। মন বলেছিল, আমরাও এক একটি ক্ষুদ্র শয়তান হয়ে দাঁড়িয়েছি এই বিরাট শয়তানটার দাপটে। মনে পড়েছিল, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সব ন্যায় অন্যায় বোধ উড়ে যায় নীলিমা। মৃন্ময়ের পায়ের কাছে বসে দেয়ালে ঠেস দিয়ে এক মনে ভাবছিল নীলিমা। মনে পড়ছিল। এমন সময় হঠাৎ রুনি এসে দাঁড়ালো তার সামনে। চুপচাপ, চোখে চোখ পড়তেই কি যেন বলতে গিয়ে লজ্জায় চুপ করে গেল। তারপর অনেক চেষ্টা করেই যেন বললে, মা, অভিদার বরদা এসেছেন, বড় ডাক্তার নিয়ে এসেছেন। চমকে ধর্মর করে উঠে পড়ল নীলিমা। দেখল অভিজিৎ, অভিজিতের দাদা, আর বৃদ্ধ কুব্জ দেহ, একটি দীর্ঘ শরীরের
সৌম্য বিস্তৃত একজোড়া চোখ, মুখে বার্ধক্যের হাসি। নীলিমার মাথায় হাত রেখে বৃদ্ধ বললেন, ভয় কি মা, সব সেরে যাবে। তারপর মৃন্ময়কে ভালো করে পরীক্ষা করে বললেন, একে হাসপাতালে নিয়ে যেতে হবে মা, এখানে তো হবে না। নীলিমা কেঁদে ওঠে, না না, হাসপাতালে না। বৃদ্ধ হাসেন ধীরে ধীরে, এ এক যুদ্ধ মা, এর নাম জীবন যুদ্ধ। মৃত্যুর সঙ্গে লড়তে হলেও তো অনেক সৈন্য সামন্ত গোলা বারুদের দরকার হয়। একা একা এখানে পারবে কেন? কিন্তু কিন্তু অত টাকা তো আমার নেই। না না, হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন না। বৃদ্ধ ডাক্তার আবার নীলিমার মাথায় হাত রাখেন। তুমিই বরং ওর কাছে চলো না মা, তুমিও আমাদেরই একজন হও না। আমরা সবাই তোমার স্বামীর জন্য যুদ্ধ করব, আর তুমিও শুধু তোমার স্বামীর জন্য নয়, সকলের জন্য যুদ্ধ করবে। সেবা দিয়ে, সাহস দিয়ে আরও অনেককে সারিয়ে তুলবে তুমি। উৎসাহে, আনন্দে, খুশিতে উজ্জ্বল হয়ে ডাক্তারের মুখের দিকে তাকায় নীলিমা। পারবো, পারবো আমি যে কিছু জানি না। সস্মিত হাসিতে মুখ ভরে যায় বৃদ্ধের। বলেন, যে একা একা এত বড় যুদ্ধ চালিয়ে এলো, সকলের সঙ্গে এক হয়ে সে লড়তে পারবে না? পারবে মা, পারবে। নীলিমা তার পা ছুঁয়ে প্রণাম করল। এরপরে ওর মন বলল, যুদ্ধকে আমি ভয় পাই না, যুদ্ধ চাই, আমিও যুদ্ধ চাই। শেষ হল রমাপদ চৌধুরীর গল্প রক্তবীজ। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।